প্রিয় দর্শক, পার্বত্য নিউজে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন সাবেক সেনা কর্মকর্তা এবং এই মুহূর্তে অত্যন্ত আলোচিত ব্রিগেডিয়ার জেনারেল আজমি। আমরা আজকে তার কাছ থেকে পার্বত্য চট্টগ্রামে তার সামরিক জীবনের কথা এবং আজকে যে পার্বত্য চট্টগ্রামের যে চ্যালেঞ্জ এবং আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আমরা তার সাথে কথা বলবো। ব্রিগেডিয়ার আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি পার্বত্য নিউজে আসার জন্য। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে এবং দর্শক শ্রোতাদের আমি সালাম শুভেচ্ছা জানাই। আমি প্রথমেই জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি তো চিটাগাং হিল ট্র্যাক্সে অনেকবার কাজ করেছেন। জি, চিটাগাং হিল ট্র্যাক্সের আজকের যে সিকিউরিটি সংকটটা, এই সংকটটা আপনার সামরিক অভিজ্ঞতা থেকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে এক কথা জবাব দেওয়া খুব কঠিন। পার্বত্য চট্টগ্রামের সমস্যা যে ধরনের সমস্যা, এটা শুধু আমাদের দেশেই না, বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন মাত্রায়। তো এটার একটা সামরিক বেসামরিক সমন্বিত প্রচেষ্টা ছাড়া এটা কোনোদিন সমাধান সম্ভব নয়। তো আমি যেটা উপলব্ধি করি সেটা হলো যে 1996-এর 1997-এর 2রা ডিসেম্বর যে শান্তি চুক্তি হয়েছে, যেখানে আপনার সন্টু লারমা খাগড়াছড়ি স্টেডিয়ামের তৎকালীন প্রধানমন্ত্রী কাছে আত্মসমর্পণ করেছে, এর আগ পর্যন্ত জিনিসটা এক মাত্রায় ছিল। এরপরে গত প্রায় 27-28 বছরে এটা মাত্রা একটু ভিন্ন হয়ে গেছে। এটা মূলত ভারতের সৃষ্ট সমস্যা এবং ভারত এটা চেষ্টা করবে যতদিন পর্যন্ত সম্ভব জিইয়ে রাখতে। তো এটার জন্য আমি আগেও বলেছি যে যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখনই সমস্যাটা কিন্তু খুব লো স্কেলে থাকে, খুব সীমিত আকারে থাকে। কিন্তু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় না থাকে তখনই এটা আস্তে আস্তে মাথা চারা দিয়ে ওঠে। আমি জানি না, আমি তো বন্দী ছিলাম, আপনারা ভালো জানবেন যে এই সরকার পতনের আগ পর্যন্ত 8 বছর নিশ্চয়ই এত মারাত্মক সমস্যা হয়নি। গত 1 বছর বা সোয়া 1 বছর এই সমস্ত সমস্যা হচ্ছে। এটার বিভিন্ন কারণ আছে। পার্বত্য চট্টগ্রাম একটা বিশাল অঞ্চল, এটা আমাদের মূল বাংলাদেশ ভূখণ্ডের প্রায় 11 ভাগের 1 ভাগ অংশ। তো এই জায়গাটাতে যেই ধরনের বিদ্রোহী দমন অভিযানের জন্য যেই ধরনের জনবল মোতায়েন করা দরকার, এই ধরনের জনবল যদি মোতায়েন থাকে তাহলে আমাদের ওখানে প্রাধান্যটা থাকে এবং তাদের আগ্রাসী ভূমিকাটা অনেক নিম্নমানের থাকে, নিম্ন পর্যায়ে থাকে। কিন্তু আওয়ামী সরকার বিগত সময় প্রায় 200-র মতো ক্যাম্প প্রত্যাহার করেছে, যার ফলে এলাকায় আমাদের সশস্ত্র বাহিনীর প্রাধান্য খুব কম। এবং সশস্ত্র বাহিনীর প্রাধান্য কম হওয়ার ফলে বেসামরিক প্রশাসন অতটা সক্রিয়ভাবে যতটা কাজ করতে পারে ততটা করতে পারছে না, কারণ তারা তাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। তো এটা এখন সমস্যার সমাধানের জন্য আমি অলরেডি আলোচনা করেছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, নিরাপত্তা উপদেষ্টার সাথে। আমাদের এটা যে ইমিডিয়েট সমস্যার সমাধান করতে হলে আমি মনে করি যে এখন ওখানে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে। 200 ক্যাম্পের জন্য আমরা যদি আবার পুনঃস্থাপন করতে পারি, আগের লোকেশনে না হোক, বর্তমান যে সমস্ত পরিস্থিতি যেই এলাকায় বেশি খারাপ ওই দিকে বেশি করে। এবং আমি বলেছি 4টা ব্রিগেড যদি আমরা ঢুকাতে পারি, এক একটা ব্রিগেড 50টা ক্যাম্প খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে। এবং কোন ডিভিশন থেকে ব্রিগেড নিতে হবে এগুলো আমি প্রধান উপদেষ্টা থেকে বলেছি, নিরাপত্তা উপদেষ্টা থেকে বলেছি। এটা আপাতত যে পরিস্থিতি আছে, এটা দিন দিন আমি আশঙ্কা করি যে আরও খারাপ হবে যদি এই মুহূর্তে আমরা আরও ক্যাম্প ঢুকাতে না পারি। আপনি যেটা পাঠিয়েছেন আমার কাছে দেখলাম ভিডিও ক্লিপ, যে পর্যটকদেরকে যেভাবে তারা হেনস্থা করছে, এটা চিন্তাও করা যায় না। যদি আমাদের উপস্থিতি ওখানে বেশি থাকতো, আমাদের যেটা আমরা ডমিনেশন পেট্রোল বলি, যে আমাদের যদি সশস্ত্র বাহিনীর ওখানে পর্যাপ্ত পরিমাণ থাকতো এবং তারা যদি টহল কার্যক্রম অব্যাহত রাখতে পারতো, যেটা আমরা আগে করেছি, তাহলে তারা এতটা ধৃষ্টতা দেখাতো না। আজকে তো তারা খাগড়াছড়ি শহরে আমাদের সৈনিকদের উপরে হাত উঠাচ্ছে, যেখানে আমরা যখন ছিলাম, মনে করেন আমি 80 দশক 90 দশকে ছিলাম, ওই সময় তো আমরা একটা এলাকায় গেলে ওই এলাকা পুরুষ শূন্য হয়ে যেত, আর এখন তারা কাউন্টার অ্যাটাক করছে। এটা কি খুব ভালো যে আপনারা একটা এলাকায় যাচ্ছেন, সেই এলাকা পুরুষ শূন্য হয়ে যাচ্ছে? না, এটাকে আমি ভালো বলছি না, এটা তাদের যে ভয়টা বলছি আমি, তাদের যে এই আগে ওই ভয় থেকে তারা এখন আগ্রাসী অবস্থায় এসেছে। বিকজ তারা ক্রমান্বয়ে ক্যাম্প কমানোর ফলে তারা আস্তে আস্তে তাদের মানসিকভাবে শক্তি পেয়েছে। শক্তি পাওয়ার ফলে তারা আক্রমণ করার চেষ্টা করছে, চিন্তা করছে, আমাদের পর্যটকদের তারা হেনস্থা করছে। আপনি যেটা বলেছেন এটা আমি স্বীকার করি, যে আমাদের একটা ভালো সম্পর্ক থাকতে হবে এবং ভালো সম্পর্কের জন্য এটা অনেক রকম। একটা হলো আপনার উন্নয়নমূলক কাজকর্ম করতে হবে, প্রেরণামূলক কার্যক্রম করতে হবে। আপনি যেটা বললেন যে সেনা ক্যাম্প আরো 4টা ব্রিগেড, জি, আর 50টা সেনা ক্যাম্পের কথা বললেন। 50টা এক একটা ব্রিগেড
50টা করে আমি আচ্ছা বলছি। আচ্ছা, তো এই তাহলে 4টা ব্রিগেডে মানে 200 সেনা ক্যাম্প। জি। আচ্ছা, তো আপনি কি মনে করেন যে এইটাকে সেনা ক্যাম্প বাড়ালেই পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান হয়ে না, যাবে? আমি তো বলিনি। আমি বলছি ইমিডিয়েটলি এই মুহূর্তে জরুরিভাবে পরিস্থিতি যেন আরও মানে খারাপ না হয়, আরও অবনতি না হয়, সেই জন্য আমাদের এখানে যদি আমরা সেনা ক্যাম্প বাড়াই এবং ডোমিনেশনটা অব্যাহত রাখি, তাহলে পরিস্থিতি ওরা এমন আগ্রাসী হতে পারবে না, আক্রমণাত্মক হতে পারবে না। আমাকে এই মুহূর্তে বুঝতে হবে যে আমার এটা তো আপনার একটা যখন একটা ইমার্জেন্সি পেশেন্ট যায়, তাকে যখন একটা ইমার্জেন্সি মেডিসিন দিকগুলো দেয়, এটা আমার ইমার্জেন্সি মেডিসিন আমি বলছি। এরপরে একটা সামরিক বেসামরিক সমন্বিত প্রচেষ্টা কীভাবে করতে হয়, এগুলো কিছু ক্লাসিক্যাল ফর্মুলা আছে, এগুলো কিছু আপনার প্রেক্ষাপট ব্যাপার আছে যে আমাদের বর্তমান ভারতের যে পরিস্থিতি, এটাকে মূল্যায়ন করতে হবে, তাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে হবে, করে এটা একটা সমন্বিত চেষ্টার মাধ্যমে একটা লং টার্ম সলিউশন একটা বের করতে হবে। স্থায়ী সমাধানের জন্য আমার 3টা প্ল্যান করতে হবে, একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম। তো সেই কি ধরনের সেই পরিকল্পনাগুলো আপনি কি একটু ধারণা দেবেন? এটা তো একটা হলো যে ওখানে যদি উন্নয়নমূলক কর্মকাণ্ড অনেক হয়েছে, আমি দেখেছি যখন আমরা পার্বত্য চট্টগ্রামে যাই, আমি প্রথম যাই 83 সালের জানুয়ারিতে, তখন তো আমরা সাজেকে যেতাম, ওই রাঙামাটি থেকে একদিন পুরো লঞ্চে যেতাম, ওখান থেকে তারপর আরও 2 দিন হেঁটে আমরা সাজেকে যেতাম। আর এখন তো গাড়িতে করে খাগড়াছড়ি খুব কয়েক ঘন্টা চলে যাওয়া যায়। তো উন্নয়নমূলক কর্মকাণ্ড অনেক হয়েছে। আগে উত্তর দক্ষিণ কোনো যোগাযোগ ছিল না, এখন আপনার একটা হচ্ছে জিসিবি রোড, ঘাগড়া, চন্দ্রকোনা, বান্দরবন, এখন তো আরও দক্ষিণ দিকে আরও চলে গেছে। ওদিকে বান্দরবন থেকে RMMK রোড একটা আছে, রাঙামাটি, মানিকছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি, এগুলো যে উত্তর দক্ষিণে যে যোগাযোগগুলো ব্যবস্থা হচ্ছে, এগুলো মাধ্যমে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণ এসেছিল 80 দশকে, 90 দশকে। কিন্তু এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড গত 2 যুগে কীরকম হয়েছে না হচ্ছে আমার প্রত্যক্ষ আমার জ্ঞান নেই। তো উন্নয়নমূলক কর্মকাণ্ড একটা বিষয়, কর্মসংস্থান আর একটা বিষয়। যদি মানুষ বেকার না থাকে তাহলে কিন্তু এই সমস্ত করার কথা চিন্তা করে না। আপনি দেখেন আমাদের ঢাকা শহরের অবস্থায় দেখেন, যে কোনো একটা কিছু হলে যেখানে মানুষ জমায়েত হয়ে যাচ্ছে, সবাই যদি আমাদের কর্মসংস্থান থাকতো, সবাই যার যার জবে থাকতো, তারা কি মানুষ জব ছেড়ে দিয়ে রাস্তায় নামতো না। তো ওইখানেও তার এই যুবক যারা অস্ত্রধারী বা যারা সশস্ত্র সংগ্রাম করছে, অথবা এই পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যারা সক্রিয়ভাবে কাজ করছে, এদেরকে যদি কর্মসংস্থান করা যায় তাহলে এটা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং পার্বত্য চট্টগ্রামে কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন রকমের আপনার কটেজ স্টাডি বা স্মল ইন্ডাস্ট্রিজ করে তাদেরকে অনেক রকম কর্মসংস্থান করা যায়। তাদের সাথে একটা সরকারের সুসম্পর্ক সৃষ্টি করতে হবে, তাদের জনপ্রতিনিধি থাকতে হবে, এবং তাদের একটা নর্মাল মেশিনারি যেভাবে আমাদের প্লেন ল্যান্ডে চলে, সমতল ভূমিতে, ওরকমভাবে যদি তাদেরকে অ্যাক্টিভ করা যায়, তাদেরকে শিক্ষিত করা যায়, সব কিছু একটা সমন্বিত প্রচেষ্টা লাগবে। এবং এটা একদিনের সময়। আপনি শিক্ষার কথা বললেন, আমরা এবং অনেক বিশেষজ্ঞ এটা বলে যে তাদেরকে আরো শিক্ষিত করতে পারলে, তাদেরকে স্বাবলম্বী করতে পারলে, তাদের কর্মসংস্থান সৃষ্টি আমি করতে সেগুলি পারলে বললাম, জি। মানে এই সমস্যার একটা সমাধান হতে পারে। কিন্তু আমি বা আমরা যারা চিটাগাং হিল ট্র্যাক্স নিয়ে মানে রেগুলার কাজ করি, আমরা দেখেছি যে যারা যত বেশি শিক্ষিত, তারা তত হ্যাঁ, বেশি হস্টাইল। তারা তত বেশি এই বিষয়ে তারা হয়তো অস্ত্র নিচ্ছে না, কিন্তু যে সচিবালয়ে আছে, যে রাজনীতিতে আছে, যে বিদেশে আছে, জি সে তার জায়গা থেকে কিন্তু ওই ন্যারেটিভ, জি জি অর্থাৎ অস্ত্রধারীরা যে ন্যারেটিভটা মানে প্রচার করছে, ওই ন্যারেটিভটা যার হাতে কলম আছে সে কলম দিয়ে প্রচার করছে। হ্যাঁ। যে মানে মন্ত্রণালয়ে সরকারি চাকরিতে আছে সে সেখান থেকে ওই একই লক্ষ্যে কাজ করছে, যে বিদেশে আছে সেও একই লক্ষ্যে কাজ করছে। তো তাহলে আমরা তো আমরা মানে আমাদের দেশের বিশেষজ্ঞরা যেটা বলেন যে শিক্ষিত করলেই এই সমস্যাটার সমাধান হবে, এটা তো আমরা দেখি না। আমি মনে করি আপনি যেটা বলেছেন এটা একটা সাইড অফ দ্য কয়েন, অবশ্যই এটা আছে। তার শিক্ষিত করলে তাদের সচেতনতা বৃদ্ধি পায়, তখন তারা এই সমস্ত চিন্তা ভাবনা করে, এবং তারা এগুলোর ব্যাপারে সোচ্চার হয়। তাদের যে সমস্ত আপনার ডিপ্রিভেশন আছে, তাদের যেগুলো বঞ্চনা আছে, এগুলো নিয়ে তারা সোচ্চার হয়। কিন্তু যদি সঠিকভাবে শিক্ষিত করা যায় এবং দেশপ্রেম জাগানো যায় এবং বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি এটা ধীরে ধীরে কমে যাবে। এটা তো আছেই, এটাকে উপেক্ষা করার কোনো উপায় নেই। আমাদের দেশেও আপনি দেখেন, আপনি যদি গ্রামে সবাই যদি শিক্ষিত হয়ে যায়, তখন কিন্তু মোড়ল যারা বলেন, মেম্বার চেয়ারম্যান যারা বলেন, তাদের কিন্তু ওইরকম দাপট থাকবে না। তো এটা তো একটা মানুষের স্বাভাবিক প্রকৃতি, এটা যে শিক্ষিত হইলে তার সচেতনতা বাড়ে এবং সে তখন তার দাবি নিয়ে সোচ্চার হয় এবং তার যে সমস্ত বঞ্চনা আছে এগুলো নিয়ে এসে কথা বলে। এটাকে ঠেকানো যাবে না। কিন্তু যদি আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং শিক্ষা, এই 3টার সমন্বয়ে আমরা যদি উন্নয়নমূলক কর্মকাণ্ড ওখানে থাকে, তারা যদি দেখে যে তারা উন্নতি হচ্ছে তাদের, তখন যদি আস্তে আস্তে কমে আসবে।
আপনি দেখেন মালয়েশিয়ার কথা দেখেন, আপনি না, মালয়েশিয়া আমি যদি এখানে একটু থাকি, জি। মানে আমরা শিক্ষার কথা বলছি, কিন্তু শিক্ষাটা হতে হবে মানে ওই যে আপনি যেটা বললেন যে বাংলাদেশ পার্সপেক্টিভে, বাংলাদেশকে মাথায় রেখে অবশ্যই তাদের শিক্ষিত করতে হবে, অবশ্যই কিন্তু বাংলাদেশের না, পার্সপেক্টিভটা মাথায় রাখতে অবশ্যই হবে। না, তাদেরকে আপনি আপনি শুরুতে একটা কথা বলেছেন যে এই সমস্যা ভারতের সমস্যা, আপনি এই ভারতের সৃষ্টি সমস্যা, এটা এটা অবশ্যই কেন বললেন? এটা তো মানে দেখেন আপনি আরও যদি পিছনে ফিরে যাই আমরা 1947 যখন দেশ ভাগ হলো, ভারত যখন বিভাগ হলো পাকিস্তান বাংলা, তখন পাকিস্তানের ভূখণ্ডের ভিতরে মানে বর্তমান পূর্ব পাকিস্তানের ভিতরে যে সমস্ত বাংলাদেশের ভারতের 5টা রাজ্য আছে আমাদের সাথে সীমান্তবর্তী এলাকায়, ওই সমস্ত এলাকায় যখন আস্তে আস্তে বিদ্রোহী দানা শুরু হলো, তখন কিন্তু আমাদের চিটাগং হিল ট্রায়ালসে সেই 50-এর দশকের শেষের দিকেই 3টা ক্যাম্প হয়েছিল, যেগুলোকে এখন গ্যারিসন হিসেবে পরিচিত। বাংলাদেশ এন্টায়ার পার্বত্য চট্টগ্রামে 3টা গ্যারিসন আছে, আর কোনোটা গ্যারিসন হিসেবে পরিচিত না। একটা হলো দীঘিনালা গ্যারিসন, একটা রুমা গ্যারিসন, একটা আলীকদম গ্যারিসন, উত্তরে একটা, দক্ষিণ দুটো। এখানে কিন্তু ক্যাম্প করে পাকিস্তান সেনাবাহিনী এই ভারতীয় বিদ্রোহীদেরকে, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা, এই সমস্ত বিদ্রোহীদেরকে তারা এখানে আশ্রয় দিত, প্রশিক্ষণ দিত, এবং তারা এখান থেকে অস্ত্রশস্ত্র দিত, তারা গিয়ে ওইখানে অপারেশন করতো। এটা সেই পাকিস্তান আমল থেকে চলে আসে এই দুই দেশের মধ্যে শত্রুতা। যখন 71 সালে মুক্তিযুদ্ধ হলো, এখানে আমি পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের কিছু ভূমিকাটা আলোচনা করতে চাই। সেটা হলো যে 1947 দেশ ভাগের সময় তারা কিন্তু মূলত ভারতের অংশ হতে চাইল। আপনি জানেন, আপনি এটা জানেন কিনা, তারা ভারতের অংশ হতে চেয়েছিল, কিন্তু ভারত ওটা চায়নি। তারা কী করেছে, যখন র্যাডক্লিফ কমিশন যখন ভাগ করে, তখন তার পাহাড়গুলি ভারতের ভিতরে রেখে দিয়েছে, বড় বড় পাহাড়গুলো, আর বাকি সব বাংলাদেশে দিয়েছে। তো এদেরকে ভারতের যে তৎকালীন কংগ্রেস নেতারা ছিল, তারা তাদেরকে খুব একটা পাত্তা দেয়নি, আমলে নেয়নি, যার ফলে তারা ভারত বিরোধী মনোভাব একটা তাদের মধ্যে ছিল। আর যেহেতু তারা পাকিস্তানের অংশ হতে চায়নি, পাকিস্তান সরকার আবার তাদের প্রতি একটা কুদৃষ্টিতে দেখে, তাদেরকে সেন দৃষ্টিতে দেখে, তাদেরকে ভালো নজরে দেখে না যে তোমরা আমাদের অংশ হতে চাওনি। তো এর ফলে তারা পাকিস্তান আমলে কিছুটা বঞ্চনার শিকার হয়েছে, এবং তাদের মধ্যে আস্তে 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 ক্ষোভ সৃষ্টি হয়েছে। যখন 1962 সালে পার্বত্য চট্টগ্রামে যে কাপ্তাই যেটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, পানি বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, কর্ণফুলী নদীর উপরে বাঁধ দিয়ে যেটা করেছে, ওটা যখন হলো, তখন একটা বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে গেল। তখন তাদের মধ্যে ক্ষোভটা অনেক গুণ বেড়ে গেল। এবং এর আগে থেকে ব্রিটিশরা যতদিন ছিল, তারা তো এই এলাকায় গেছে, তাদের বিভিন্ন রকমের শোষণ করেছে। পাকিস্তান আমলে তারা শোষণের শিকার হয়েছে, এই বাদ হওয়ার ফলে তাদের ক্ষোভ আরও বেড়েছে। এবং এইভাবে আস্তে আস্তে 71 সাল যখন চলে আসলো, তখন যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তারা কিন্তু আবার দুঃখজনকভাবে তারা তখন মুক্তিযুদ্ধ যোগ দিল না, কারণ মুক্তিযুদ্ধ যোগ দিলে ভারতের সাহায্য নিতে হয়। ভারতের প্রতি তাদের একটা ক্ষোভ আছে পাহাড়িদের, যে আমরা তোমাদের অংশ হতে চেয়েছিলাম, তোমরা আমাদেরকে নাওনি। এই ক্ষোভ থেকে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, এবং বরং কিছু কিছু রাজাকারও হয়েছে। স্বাধীনতার পরে বাংলাদেশও আবার সরকার তাদেরকে ভালো চোখে দেখেনি, এবং তারা তখন স্বাধিকারের জন্য আন্দোলন করেছে। তারা তাদের দাবি দাওয়া নিয়ে সংসদ আলোচনা করেছে। এম.এন. লারমা, আপনি জানেন নিশ্চয়ই কম বেশি, তাদের কিছু কিছু উপেন্দ্রনারায়ণ লারমা সহ কিছু কিছু নেতা শেখ সাহেবের সাথে দেখাও করেছে, কিন্তু তারা বাংলাদেশ সরকার, শেখ সাহেব সরকার, তখন তাদেরকে এই জিনিসটা ঠিক গুরুত্ব দেয়নি তারা। এর ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে আস্তে আস্তে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই মানবেন্দ্র নারায়ণ লারমা, এই সন্টু লারমার বড় ভাই এম.এন. লারমা, আর সন্টু লারমার নাম তো জে.বি. লারমা, আপনি নিশ্চয়ই জানেন, জ্যোতিরিন্দ্র বদ্বীপীয় লারমা। তারা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বামপন্থী রাজনীতিতে জড়িত ছিল, এবং 1969 সালে তারা রাঙামাটি কমিউনিস্ট পার্টি নামে একটা পার্টি করেছিল। এবং তখন তো পার্বত্য চট্টগ্রামের পুরোটাই একটাই জেলা ছিল, রাঙামাটি হিল ডিস্ট্রিক্ট ছিল। এটা 1985-86 দিকে, 86-87 দিকে এরশাদ সাহেব এসে এটা 3 জেলা করে দিয়েছেন। তো 1973 সালে তারা যখন দেখলো যে না, আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে আমলে নিচ্ছে না, 1973 সালে তারা রাঙামাটি কমিউনিস্ট পার্টি বিলুপ্ত করে এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটা PCJSS বলি আমরা, এই দলটা নিয়ে, এদের সশস্ত্র শাখা হলো শান্তি বাহিনী। এদিকে আরেকটি ফিরে যে স্বাধীনতার পরপর কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবং আমাদের সেনাবাহিনী সমন্বিতভাবে পার্বত্য চট্টগ্রামে ভারতের যে সমস্ত বিদ্রোহী আমাদের এলাকা আছে, তাদেরকে বিতাড়নের জন্য কাজ করেছে। ওই 3টা ক্যাম্পে গিয়ে, আপনার দীঘিনালা, আলীকদম, রুমা, এবং কিছু কিছু টেম্পোরারি ক্যাম্পও করেছে। তারপরে তো মার্চ মাসের কোনো এক সময়, আমার ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না তারিখে, ভারতের সেনাবাহিনী চলে গেল, কিন্তু আমাদের সেনাবাহিনী তখন থেকে গেল। আচ্ছা, যখন এই অবস্থা তার সশস্ত্র সংগ্রামের জন্য তার প্রস্তুতি নিচ্ছে 73-74 সালে,
একবার ধরা পড়লো কিন্তু আপনার শান্তি বাহিনী মানে পার্বত্য চট্টগ্রামের সমস্ত উপজাতি এমএল নামা সহ বড় বড় নেতারা ধরা পড়লো খাগড়াছড়ির উত্তরে একদম একটা জায়গায়, এবং ওখান থেকে তাদেরকে নিয়ে আসলো কাপ্তাইতে। শেখ সাহেব ওখানে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, শেখ সাহেবের কাছে তাদেরকে নিয়ে আসা হলো হেলিকপ্টারে করে, এবং শেখ সাহেব তাদের কাছে শেখ সাহেবের মাফ ছিল, একটু মাফ করে দিল, এবং তারপরে তারা আন্ডারগ্রাউন্ড চলে গেল। গিয়ে তারা ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো সাহায্যের জন্য, যে আমরা আমাদের সশস্ত্র বিপ্লব করব। কিন্তু ভারত সরকার, যেহেতু আওয়ামী লীগ সরকার আছে, ভারত সরকার তাদেরকে পাত্তা দেয়নি। কিন্তু যখনই 75 সালের 15 শেখ সাহেব মারা গেল, তাকে হত্যা করা হলো, এরপরে ভারত তাদেরকে স্বাগতম জানিয়ে নিল। এবং এই 75 থেকে এখনো পর্যন্ত ভারতের ভিতরে তাদের ক্যাম্প আছে, সেখানে তাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারা এখানে রেশন দেওয়া হয়েছে, তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে, অস্ত্র সরবরাহ করা হয়েছে, তাদের বেতন ভাতা দেওয়া হয়েছে, এবং তারা ওখান থেকে এসে আমাদের দেশে অপারেশন করতো। এবং এটা অল দ্য ওয়ে থ্রু চলে আসছে। এবং ভারত এই সমস্যাটাকে সৃষ্টি করেছে। যেমন পাকিস্তান এই 50-এর দশক, 60-এর দশক ভারতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহীদেরকে আপনার লালন পালন করেছে এবং এটাকে প্রশ্রয় দিয়েছে, ভারত আমাদের বিরুদ্ধে শান্তি বাহিনীকে এটা দিচ্ছে, এবং এটা কোনো সন্দেহের কোনো অবকাশ নেই এটা। না, কিন্তু যেহেতু শেখ হাসিনা সরকারের সাথে, অর্থাৎ মানে প্রিভিয়াস রেজিম, তাদের সাথে ভারতের অত্যন্ত গভীর সম্পর্ক ছিল, তো তাহলে শেখ হাসিনা কেন এই সমস্যাটা ভারতের কাছ থেকে উদ্ধার করতে পারলো না? না, ভারত কোনোদিনই এই সমস্যার স্থায়ী সমাধান চাবে না। কারণ এই সমস্যা যদি স্থায়ী সমাধান হয়ে যায়, তখন তাদের যে সমস্ত রাজ্য নিয়ে সমস্যা আছে, 7 সিস্টার যেটা বলে, ওগুলির সমস্যাকে তারা হ্যান্ডেল করা তার জন্য আরও কঠিন হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, তারা তো বাংলাদেশে যতদিন পর্যন্ত তারা একটা তাবেদার রাষ্ট্র, কেন তারা যতদিন পর্যন্ত এটাকে একটা রাজ্য বানাতে না পারবে, ততদিন পর্যন্ত তারা এটাকে একদিকে এক চোখ বিশ্বাস করবে, আরেক চোখ অবিশ্বাস করবে। যে তারা তো জানে যে কোনো সরকারি যে চিরস্থায়ী নয়, এটা তো সবাই জানে। সুতরাং যদি কখনো আবার হাসিনা চলে যায়, তাহলে যেন তারা তাদের পা এখানে রাখতে পারে, তাদের ফুটহোল্ডটা থাকতে পারে, এই জন্য তারা এটাকে কিন্তু বজায় রেখেছে, এটাকে তারা স্থায়ীভাবে সমাধান করতে দেয়নি। ভারত চায় না এই কারণেই যে আমাদের একটা বিশাল সশস্ত্র বাহিনী ওখানে আছে, এটা আপনাকে লালন পালন করতে এই প্রায় এই বিশাল সংখ্যক যে সেনাবাহিনী, আর্মি, বিডিআর, মানে বিজিবি যেটা এখন আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এমবডিড আনসার, এবং তাদের সাপোর্ট দেওয়ার জন্য এয়ার ফোর্সের যে লজিস্টিক সাপোর্ট, সব কিছু মিলে কিন্তু সরকার শত শত কোটি টাকা খরচ হচ্ছে, বছরে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। তো এই একটা বিশাল অঙ্কের টাকা যদি আমাদের পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমাদের এই বিশাল অঙ্কের টাকা তো আমরা আমাদের ডেভেলপমেন্ট বাজেট হিসাবে ব্যবহার করতে পারবো। তারা চাইবে না এটা, তারা চাইবে যে আমাদের এই বাজেট যত রকমের কম হয়, তার আমরা যত সমস্যা বেশি থাকি। আর এই বিশাল সংখ্যক ফোর্স আপনি কোথায় ডিপ্লয় করবেন? মনে করেন 15-20 হাজার সেনাবাহিনী আছে, তারা তো অন্যান্য ফ্রন্টে ভারতের বিরুদ্ধেই মোতায়েন হবে। তো তারা সব ফ্রন্টে আমাদের যেন দুর্বল করে থাকতে পারে, যেন তাদের যে কোনো রকমের কুচিন্তা যেন তারা বাস্তবায়নের জন্য আমাদের সেনাবাহিনীকে সার্বিকভাবে, যদি 20,000 হয়, মনে করেন 10,000, 5,000 যশোরে যাবে, 5,000 উত্তরবঙ্গে যাবে। এই সমস্যার সমাধানে তাহলে আমরা ভারতকে কিভাবে অ্যাড্রেস করতে পারি চিটাগাং হিল ট্র্যাক্ট সমস্যার সমাধানে? এটা ভারতের সাথে ডিপ্লোম্যাটিক লেভেলে, কূটনৈতিক লেভেলে আলোচনার মাধ্যমে করতে হবে, একটা বন্ধুত্বপূর্ণ সময় কাজ। আমাদের তো আপনি জানেন, আমাদের ফরেন পলিসি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু ভারতের তো ওই মনোভাবটা নাই। তাদের রাজনৈতিক লেভেলে আমাদের যদি কূটনীতিবিদরা সফলভাবে এটাকে ভারতকে এঙ্গেজ করতে পারে, ভারতের সাথে আলোচনা আলাপ করে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, শীর্ষ পর্যায়ে আলাপ আলোচনা করে যদি ভারতের সাথে একটা সমাধানে আসা যায়, যে আমরা তোমাদের যারা ইনসার্জেন্টস, যারা আমরা বলি বিদ্রোহী যারা আছে, তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেবো না, তোমরা আমাদের থেকে দেবো না, আসো আমরা উইন উইন সিচুয়েশন একটা করি। এই ধরনের একটা আলোচনার মাধ্যমে এটা করতে হবে। ভারত যদি সমর্থন না দেয়, আস্তে আস্তে ডাই ডাউন হয়ে যাবে। আচ্ছা, আপনি সম্প্রতি একটা সেমিনারে বলেছিলেন যে ভারত 10 টুকরো যতদিন না হবে, ততদিন পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান হবে না। এটা নিয়ে বাংলাদেশ এবং ভারতের মিডিয়ায় অনেক আলোচনা হয়েছিল। আসলে বিষয়টা আপনি কিভাবে ভেবেছিলেন? আমি 10 টুকরা তো নয়, আমি বলেছি যে এখন যে ভারত আছে, এই ভারত যদি অখণ্ডভাবে এভাবেই থেকে যায়, তাহলে তারা আমাদের এই সমস্যা সবসময় জিয়ে রাখবে, আমাদেরকে একটা বিপদে রেখার জন্য। আমার সবসময় মাথার মধ্যে একটা যদি ব্যথা থাকে, তখন তো আমি আমার মাইগ্রেনের প্রবলেম নিয়ে আমি ব্যস্ত থাকবো, আমি তখন কাজ করতে পারবো না ঠিকমতো, আমার উন্নয়ন করতে পারবো না, আমার সশস্ত্র বাহিনী শেষ মতো আমি ডেভেলপ করতে পারবো না। তো তারা আমাদের এই সমস্যার জন্য তারাই মূলত দায়ী, তারাই সৃষ্টি করেছে, এবং তারা এখনও জিয়ে রাখছে। আমি যেটা বলেছি সেটা হলো যে ভারত যে তাদের 7 সিস্টার্স নিয়ে তো অনেক রকমের ক্যালকুলেশনস আছে, অনেক ডাইনামিক্স আছে এখানে, তারা এই সমস্ত নিয়ে সমস্যায় তারাও আছে।
আমাদেরটা স্কেল আর তাদের স্কেলে হয়তো ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাদের সমস্যা আছে। এগুলি যদি কোনো সময় ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ভারত আমাদেরকে এতটা সমস্যার সৃষ্টি করতে পারবে না, কারণ এগুলি তো তখন আলাদা রাষ্ট্র হয়ে যাবে। এটা হওয়ার আগ পর্যন্ত ভারত যতদিন অখণ্ডভাবে একসাথে আছে, ততদিন পর্যন্ত তারা আমাদের শান্তিতে থাকতে দেবে না। আমি কোনোদিনই বলি নাই যে ভারত 10 টুকরার কথা, তো বলিনি। আমি ভারতের টুকরা করারও কোনো ইচ্ছা প্রকাশ করিনি। আমি একটা বাস্তবতা বলেছি যে ভারত যেইভাবে এখন আছে, যে আমাদের 3.5 দিকে ভারত, তারা এইভাবে যদি তাদের অস্তিত্ব টিকে রাখতে পারে, তারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। আমি এই দৃষ্টিকোণ থেকে কথা বলছি। যদি সেভেন সিস্টার্স আলাদা কোনো রাষ্ট্র হয়, তাহলে কি আবার তারা পার্বত্য চট্টগ্রামকেও তার মধ্যে সংযুক্ত করার একটা দাবি Seven উঠবে কিনা? Sisters- কারণ এই দাবিটা আমরা এখনো দেখতে পাচ্ছি যে এই যে কেএনএফ বা অন্যান্য যেটা কেএনএফটা আসলে মধ্যে বেশ নিয়ন্ত্রণে চলে স্পেশালি এসেছিল। মানে গেট মোর ক্লোজ টু চিটাগাং পোর্ট। এটা আমি মনে করি যদি ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যায়, এক রাষ্ট্র হবে না, এক রাষ্ট্র হতে পারবে না, কারণ তাদের মধ্যে এত ভিন্নতা আছে। নেতৃত্ব কোন্দল একটা বড় সমস্যা হবে, এবং নেতৃত্ব কোন্দলের জন্য তারা হয়তো একটা কনফেডারেশন হতে পারে যদি বিচ্ছিন্ন হয়ে যায়। এটা আমি বাস্তবভাবে আমি মনে করছি না যে এটা অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো সম্ভাবনা আছে। ভারত যেভাবেই হোক এটাকে ধরে রাখবে, এবং ওটার যে আপনার বিদ্রোহী যারা তাদেরকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবে। আমি মনে করি যে আমাদের তো এই ধরনের কোনো চিন্তা থাকা উচিত না যে ভারতকে আমরা বিচ্ছিন্ন করে ফেলবো। যদি কেউ চিন্তা করে এরকম আগ্রাসী চিন্তা, আমি করতে চাই না। তারা যেরকম আছে তাদের সাথে তারা থাকুক না, তুমিও ভালোভাবে থাকো, আমিও ভালোভাবে কিন্তু থাকি। আমাদের মানে সম্প্রতি আমাদের রাজনীতিবিদদের কথায়, এবং বিশেষ করে জুলাই বিপ্লবী বা এর যারা, তারা বেশ মানে মাঝে মাঝেই বলেন যে সেভেন সিস্টার্স আলাদা করে দাও, এবং এইটা নিয়ে ব্যাপকভাবে আবার ভারতীয় মিডিয়ায় স্পার্কিং করে। আমি দেখেছি এটা আসলে। আপনি যে রাজনীতিবিদ বলেন, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ বর্ষীয়ান রাজনীতি, তারা কেউ এগুলি কথা বলে না। যারা যুবক, তাদের তো রক্ত একটু গরম থাকবেই। তো তারা এই রক্ত গরম থেকে তারা মনে করেছে আমরা যদি এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পারি, তাহলে আমাদের যে 7 সিস্টার্স থেকে আমরা আলাদা করতে পারলে ভারতের উৎপাত থেকে আমরা বাঁচতে পারবো। এই দৃষ্টিকোণ থেকে তারা বলে। আমি এটাকে বাস্তব মনে করি না, এবং আমি মনে করি না কোনো সৎ প্রতিবেশী হিসেবে আমাদের এই ধরনের চিন্তা থাকা উচিত। আমি এই ধরনের কোনো চিন্তা করি না। আমাকে নিয়ে অপপ্রচার হচ্ছে, আমি জানি। আপনি দেখেন ওই কি নন্দী যেন নাম, চন্দন নন্দী। সে তো গতকালকে আমি একটা আর্টিকেল দেখলাম, সে লিখেছে একটা যে নর্থ নিউজ নাকি, যে নর্থ ইস্ট নিউজ, ওটার মধ্যে সে লিখেছে যে আমি ঢাকায় বনানী থেকে আইএস এর সাথে কার সাথে মিটিং করছি না করছি, সশস্ত্র বাহিনীর সাথে আমার লিঙ্ক আছে। মানে এরা তো সব উইয়ার্ড নিউজ করছে আমাকে নিয়ে। তো এটা আমি মনে করি যে আমাদের ওই 7 সিস্টার যেটা, ওটা নিয়ে আমাদের এত পেরেশান হওয়ার মতো কোনো কিছু নাই। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী বন্ধু হিসেবে থাকতে চাই। তাদের জন্য উন্নয়নমূলক সহযোগিতার জন্য যদি তাদেরকে ট্রানজিটের কোনো ব্যাপার থাকে, বা তাদের যদি পোর্ট ফ্যাসিলিটি সাপোর্ট দেওয়ার মতো কিছু থেকে থাকে, এটা আমাদের সরকারি লেভেলে আলোচনা করে সরকার যদি মনে করে আমাদের জন্য কল্যাণ করে দিতে পারে, আমাদের জন্য সুবিধাজনক টার্মসে। আমি তো যতটুকু জেনেছি মুক্তির পরে, যে এটা তো ভারতকেও অগ্রাধিকার দিয়ে আমাদের পোর্ট তারা ইউজ করতে দিয়েছে বিনা পয়সায়। এটা তো চিন্তা করতে পারি না আমি কীভাবে একটা সরকার এটা করতে পারে। তো আমি তাদের সাথে কোনো রকম বৈরী সম্পর্ক পক্ষে নই আমি। তারা যদি নিজেরা চিন্তা করে অটোনমাস বডি হিসাবে থাকার জন্য, অটোনমাস হিসাবে শাসিত হিসাবে থাকার জন্য, তারা সেটা করতে পারে, সেটা তাদের ব্যাপার। তো বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করাটা আমি সমীচীন মনে করি না।